6 দফা দাবিতে আজ থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে কার্যক্রম। যোগসু নির্বাচনে ভিপিজিএচ সহ 16টিতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়। ছাত্রদল সমর্থিত প্যানেলের 5টিতে জয়লাভ। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে 295 আবেদন। কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জামায়াতের। অর্থনীতিতেও গণতন্ত্র ফেরানোর প্রতিশ্রুতি বিএনপি। এবং শীতের তীব্রতায় কুষ্টিয়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি আনিকা সুলতানা। বিভিন্ন দাবিতে সারা দেশে আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দেয় তারা। বুধবার সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এমন এক নোটিশ জারি করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এর আগে সকালে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। সিলিন্ডার বিক্রি বন্ধ ছাড়াও প্লান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। নির্বাচনে 21 পদের 16টিতেই জয় পেয়েছে শিবিরের অদম্য জবিয়ান ঐক্য। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা সব মিলিয়ে 5টি পদে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার রাত 1:15 এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোস্তফা হাসান। নির্বাচনে ভিপি পদে রিয়াজুল ইসলাম 5,558 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী AKM রাকিব পেয়েছেন 4,688 ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন 5,470 ভোট। তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন 2,203 ভোট। 3,267 ভোট বেশি পেয়েছেন শিবির প্রার্থী। নির্বাচন ভবনে তৃতীয় দিনেও প্রার্থিতা বহাল বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হয়। 3 দিনে মোট 295টি আপিল আবেদন জমা পড়ে ইসির অঞ্চলভিত্তিক 10টি বুথে। এদিকে বুধবার বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াতের প্রতিনিধি দল জানায়, নির্বাচনের আগে রাজনৈতিক দলের কোনো নেতাকে বিশেষ নিরাপত্তা দেয়ায় ভোটের মাঠে প্রভাব পড়ছে। কিছু ডিসি এসপি দলীয় আচরণ করছে বলে অভিযোগ করেন দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। MR আসাদের রিপোর্ট। প্রায় 1900 বৈধ মনোনয়নপত্র ও 723টি বাতিল মনোনয়নপত্রের বিপরীতে আপিলের তৃতীয় দিন শেষে ইসিতে আপিল আবেদন জমা পড়েছে মোট 295টি। একদিনে সর্বোচ্চ 131টি আপিল জমা পড়ে বুধবার। সুষ্ঠু নির্বাচনে পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে এনজিও ব্যুরো আয়োজিত সভায় অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, পোস্টাল বিডি অ্যাপে 15,33,000 ভোটার নিবন্ধন করেছেন। ইতোমধ্যে আমাদের পোস্টাল ভোটে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। দেশের ভিতর এবং বাইরে মিলিয়ে আমাদের 15,33,000 মতন ভোটার রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে 7,000 মতন আমরা পেন্ডিং রেখেছি, তার কারণ ওনাদের ঠিকানা লিখতে ওনারা ভুলভ্রান্তি করেছেন। আমরা চেষ্টা করছি এগুলোকে রিজলভ করে ওনাদের সাথে 1-to-1 কমিউনিকেশন করে সলভ করতে। এদিকে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াত ইসলামীর 6 সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। কিছু ডিসি এসপি দায়িত্ব পালনে পক্ষপাতমূলক আচরণ করছেন। দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপিকে সেখানে নিয়োগ করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচনের আগে কোনো রাজনৈতিক নেতাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার কারণে ভোটের মাঠে প্রভাব পড়ছে বলেও অভিযোগ দলটির। সেই জন্য নির্বাচনের বাইরে কোনো সময় হলে সেটা কোনো ইস্যু হতো না, কিন্তু এখন নির্বাচনের সময় এটা একটা ইস্যু, কারণ মানুষ দেখবে যে
একজনকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, তার প্রতি মানুষের একটা ইমপ্রেশন হইতে পারে যে হি মে বিকাম সামথিং ইন ফিউচার, যেটা লেভেল প্লেইং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এনসিপির সঙ্গে এখনো আসন সমঝোতা চূড়ান্ত হয়নি বলেও উল্লেখ করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা এখনো আস্থা রাখতে চাচ্ছি, যেহেতু আমরা নির্বাচন প্রসেসে আছি। আমরা কথা বলেছি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সব শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র ফেরাবে বলে জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে 2008 এর জাতীয় নির্বাচন মেটিকুলাস ডিজাইনে সাজানো ছিল বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আজ এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গুলশান থানার নেতাকর্মীদের সাথে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11টায় শুরু হওয়া প্রায় 2 ঘন্টার বৈঠকে ঢাকা 17 আসনের সামাজিক নিরাপত্তা, পরিবেশের বিভিন্ন সমস্যা সহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় ধানের শীষের পক্ষে গণজোয়ারের সৃষ্টিতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন তারেক রহমান। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে বুধবার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতির নানা বাঁকে আওয়ামী লীগ ও জামায়াত আপোষ করলেও খালেদা জিয়া কখনোই আপোষ করেননি। পালিয়ে গেছে, তারাও আপোষ করেছে। যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে, তাদের মন্তব্য আমরা শুনেছি 1-11। একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করেছে। গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্রে। এ সময় রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় জানান তিনি। বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে। প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে, অর্থনীতির অংশীদার হতে হবে। এদিকে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বেগম জিয়ার স্মরণে আয়োজিত শোক সভায় ডক্টর মঈন খান বলেন, গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চালানো শাসকরা আদর্শচ্যুতির কারণেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের ঘটনা প্রবাহ পর্যালোচনা করুন, দেখবেন তখন থেকে প্রতিটি দিন তিনি সংগ্রাম করে গিয়েছেন। সংগ্রাম করেছেন কি জন্যে? সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে, সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে। গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়া আপোষ না করার ফলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের প্রতি ভালোবাসা, এই যে চরম উদাহরণ, সেই উদাহরণ কিন্তু সৃষ্টি করেছিলেন অন্য কেউ নন, বেগম খালেদা জিয়া। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। শীতের তীব্রতা বাড়ায় কুষ্টিয়ায় ঠান্ডা ও ডায়রিয়াজনিত রোগের প্রকোপ বেড়েছে। শিশু ও বয়স্করা এতে বেশি আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। মিলন খন্দকারের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। কুষ্টিয়ায় ঠান্ডাজনিত রোগ, নিউমোনিয়া, সর্দি, কাশি এবং ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে অন্তত 1/2 শতাধিক ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। বর্তমানে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে প্রায় 4 শতাধিক শিশু ও বয়স্ক রোগী। রোগীর চাপ বেশি হওয়ায় অনেককেই মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। আমার বাচ্চার ডায়রিয়া হয়েছে, এখানে আজকে 6 দিন এসেছি। ঠান্ডা, কাশি, তার হাঁচিনি উঠে, হাঁচিনিতে নিঃশ্বাস বন্ধ হয়, লাগদি নিঃশ্বাস খালি মুখ দিয়ে নিঃশ্বাস করতে হয়। সমস্যা ছিল, বমি করতেছিল, পরে এখানে ভর্তি করা হলো, পরে থেকে প্রায় সম্পূর্ণ ওষুধ কেনা লাগছে।
ঠান্ডাজনিত কারণে রোগীর চাপ বাড়লেও হাসপাতালে বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানান চিকিৎসক। আমরা অবশ্যই চিকিৎসার ব্যাপারে আমাদের চেষ্টা তো অব্যাহত থাকবে। এই স্বল্প জনবল দিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। চিকিৎসা আমরা তো দিচ্ছি, কিন্তু একটা জনসচেতনতা দরকার। আমরা রোগীদের চিকিৎসাতে বাড়ি পাঠাচ্ছি, সেখানে গিয়ে তাদের একটা প্রপার নার্সিংটা আমরা মনে করছি খুব ইম্পর্ট্যান্ট। ঠান্ডাজনিত রোগ মোকাবেলায় শিশু ও বয়স্কদের অতিরিক্ত যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আফরিন পপি, মোহনা সংবাদ। গোপালগঞ্জ থেকে শীত পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, আজ গোপালগঞ্জের তাপমাত্রা কত ডিগ্রি, সেই সাথে জনজীবনে শীতের কেমন প্রভাব দেখছেন? গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু এবং মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আর এই শৈত্যপ্রবাহের কারণে কিন্তু জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। আর এই শীতে সব থেকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দরিদ্র খেটে খাওয়া ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তাদের। আর এই শীতের কারণে কিন্তু সব থেকে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন নদী তীরবর্তী মানুষেরা। গতকাল কিন্তু জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সর্বনিম্ন 7 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা বেড়ে 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা বাড়ায় জনজীবনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। তবে যে শীতের কারণে মানুষের যে জীবনযাত্রা, স্বাভাবিক জীবনযাত্রা অনেকটা ব্যাহত হচ্ছে। উত্তরের যে হিমেল হাওয়া রয়েছে, এই হিমেল হাওয়ার কারণে কিন্তু শীতের তীব্রতা অনেকটা মানে অনুভূতি অনেকটা বেশি হচ্ছে। এছাড়াও এই টানা শৈত্যপ্রবাহের কারণে কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদরের যে মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের চাপ। এবং এই রোগীদের চাপ সামলাতে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ অনেকটাই হিমশিম খাচ্ছে। আর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী কয়েকদিন নাগাদ এরকম মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে রোদের দেখা গত কয়েকদিনে কিন্তু মানে রোদের দেখা মেলেনি। এই গতকাল এবং আজকে রোদের দেখা মিললেও বাতাসের কারণে শীতের অনুভূতি অনেকটা বেশি অনুভূত হচ্ছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে আবহাওয়ার সর্বশেষ। আনিকা। মাসুদ, ধন্যবাদ আপনাকে। শীতের তীব্রতায় ছড়িয়ে পড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। এ নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, শীতে হাসপাতালে রোগীদের ভিড় কেমন দেখছেন? জি ধন্যবাদ আনিকা। আপনি যেমনটি বলছিলেন যে শীতে কিন্তু যমুনা পাড়ের মানুষ কিন্তু অনেকটাই স্থবির হয়ে গেছে, কারণ গতকাল কিন্তু সিরাজগঞ্জের তাপমাত্রার 8.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজকে সকাল 6টায় এবং 9টায় কিন্তু 9.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে। এই শীতে কিন্তু সাধারণ মানুষের জনজীবন যেমন স্থবির হয়ে পড়েছে, ঠিক তেমনি কিন্তু হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে অনেকটাই রুগীর কিন্তু বেড়ে চলছে। আমি এখন এই মুহূর্তে আছি সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল যেটি রয়েছে, সেই হাসপাতালে। আমরা এখানে এসে দেখেছি যে শীতজনিত কারণে যে রোগীগুলো রয়েছে তারা কিন্তু বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা কিন্তু এই হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। এই নিউমোনিয়া এবং ডায়রিয়া জনিত রোগীরা কিন্তু বেশি রয়েছে, এবং সেই সাথে কিন্তু শীতজনিত যে রোগগুলা রয়েছে সেই রোগগুলাতে কিন্তু আক্রান্ত হয়েছে বেশি। আমরা একজন ডক্টরের সাথে কথা বলতে চাই। আচ্ছা, এই শীতে কেমন রোগী দেখছেন আর কি কি রোগীর বেশি? এই শীতের মধ্যে বেশ কিছু রোগী ভর্তি হচ্ছে। এর মধ্যে হচ্ছে নিউমোনিয়া, ডায়রিয়া, তারপরে জ্বর, ঠান্ডা, কাশি, এসব রোগী বেশি ভর্তি হচ্ছে। আপনারা কেন কি কি পরামর্শ দিচ্ছেন? আমরা পাতলা পায়খানা নিয়ে যেসব রোগী আসে আমরা তাদের পরামর্শ দিচ্ছি যে প্রতিবার বমি এবং পাতলা পায়খানা করার পর 5 থেকে 10 মাস ওজন অনুযায়ী এবং বয়স অনুযায়ী খাবার স্যালাইন খাবে।
এবং যারা 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত তাদেরকে মায়ের বুকের দুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন এই মুহূর্তে সিরাজগঞ্জে কিন্তু বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন উপজেলায় কিন্তু হাসপাতালগুলোতে কিন্তু শিশু এবং বৃদ্ধদের কিন্তু ভর্তি রয়েছে এবং সেই ভর্তি রয়েছে এবং ডাক্তাররা কিন্তু তাদের কিন্তু বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে। এই ছিল শীতজনিত কারণের সর্বশেষ। আনিকা। সোহেল, ধন্যবাদ আপনাকে। এবার সারা দেশ থেকে সভা সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে স্মরণ সভা ও তার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের ভুইয়াপুরে গোবিন্দবাসী ক্যাডেট স্কুলের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী, অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে নওগাঁর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাহিদুল ইসলাম ধলু। দিনাজপুরের বীরগঞ্জে রহিম বক্স উচ্চ বিদ্যালয়ের 3 শিক্ষার্থীর অর্থায়নে নূর নাহার ফাউন্ডেশন থেকে শিক্ষাবৃত্তি চালু হয়েছে। নরসিংদীর মাধবদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী 56 বিজিবির উদ্যোগে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। হোটেল সেক্টরে সরকারের ঘোষিত মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে কুসুম্বা আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে আলেম ওলামাদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে 54তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। টাঙ্গাইলের মির্জাপুরে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে 23তম ব্যাচের বিভাগীয় ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফেনীর ছাগলনাইয়ার 3 নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরিশালে বিভাগীয় আন্তঃপ্রতিষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব। কুষ্টিয়ার কুমারখালীতে 54তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। চলন বিল অধ্যুষিত সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। এবছর মধুর দামও ভালো পাবার আশা চাষিদের, আর কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। সোহেল রানা ও আশরাফুল ইসলাম জয়ের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের চলনবিল সহ বিভিন্ন উপজেলার মাঠে মাঠে এখন হলুদ ফুলের সমারোহ। চলতি মৌসুমে চলনবিল অধ্যুষিত উল্লাপাড়া, তারাস, রায়গঞ্জ ও শাহজাদপুর উপজেলায় 90,550 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। উন্নত জাত ও আবহাওয়া অনুকূলে থাকায় বিঘাপ্রতি 5 থেকে 6,000 টাকা খরচ করে ফলনের আশা করছেন 7 থেকে 8 মণ পর্যন্ত সরিষা। বাজারে আশানুরূপ দাম পেলে এবছর লাভের আশা কৃষকদের। বর্তমান কুয়াশা ঘন দেখা যাচ্ছে, কুয়াশা যদি না পড়ে যদি ভালো থাকে, শস্যের আমাদের ফলন ইনশাল্লাহ ভালো হবে। আমাদের আবাদ আগের চাইতে এখন উন্নত হওয়ার দিকে। এদিকে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করতে জেলার বিভিন্ন প্রান্তে 3,000-এর বেশি মধু বক্স বসিয়েছেন 2 শতাধিক মৌখামারি। সরিষার ভালো ফলনে বেড়েছে মধুর উৎপাদনও। প্রতি কেজি মধু বাণিজ্যিক দরে বিক্রি করছেন 300 থেকে 400 টাকায়। আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে যে মধু হবে মোটামুটি খরচ পুষিয়ে নেওয়া সম্ভব। হাতের স্পর্শ ছাড়াই মধু বাইর হয়, বুঝছেন? তখন তার বাইর হওয়ার পরে মনে করেন যে এটা বাজারজাত করা হয়, তারপর সাধারণ ক্রেতাকে দেওয়া হয়। যে উৎপাদন করতেছি আমরা সঙ্গে সঙ্গে মধুটা কিন্তু মাঠে থেকে শেষ হয়ে যাচ্ছে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি সরিষার আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ সহ নানা সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে যে সকল পরামর্শ সহযোগিতা করা, কৃষকদের অ্যালার্ট করা, এলোপাতারিভাবে কীটনাশক স্প্রে করে মৌমাছিদের যাতে ক্ষতি না হয় সেই বিষয়ে মাইকিং এবং
লিফলেট সহ অন্যান্য প্রচারণা কার্যক্রম আমাদের চলমান রয়েছে। তেল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে গ্রহণ করা হয়েছে। এরই আলোকে সিরাজগঞ্জ জেলায় 70,000 কৃষককে আমরা সরিষা চাষে প্রণোদনা দিয়েছি এবং মৌ চাষ এবং মধু উৎপাদনকে উৎসাহিত করার জন্য সরকার থেকে এবারই প্রথম মৌ চাষীদেরকেও প্রশিক্ষণ এবং তাদেরও প্রণোদনার অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছর জেলায় 4,04,000 কেজি মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 11 কোটি টাকা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রের হাতে থাকবে বলে জানান মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চ ভবন সিনেটে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভেনেজুয়েলার তেল খাত ঘিরে বিশৃঙ্খলা বেড়েছে। এ কারণে দেশটির তেল উত্তোলন, বিপণন সহ সার্বিক ব্যবস্থাপনা এখন থেকে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। এই পর্যায়ে মার্কিন ও অন্যান্য পশ্চিমা কোম্পানিকে ন্যায্যভাবে ভেনেজুয়েলার বাজারে প্রবেশ করতে দেয়া হবে। এবার বিপিএল এর খবর। বিপিএল এ দিনের প্রথম ম্যাচে সিলেট স্টেডিয়ামে দুপুর 1টায় মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। আসরে এ নিয়ে দ্বিতীয়বার পরস্পরের মুখোমুখি হচ্ছে দুদল। প্রথম দেখায় নোয়াখালীকে 6 উইকেটে হারায় রাজশাহী। এ পর্যন্ত রাজশাহী 4 বার মাঠে নেমে 3 জয় ও 1 বার হারলেও নোয়াখালী 5 বার খেলতে নেমে পায়নি কোনো জয়। এদিকে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6টায় মাঠে নামবে সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস। আসরে এর আগেও পরস্পরের দেখা হয় দুদলের, যেখানে ঢাকার বিপক্ষে 6 রানের জয় হয় সিলেটের। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো। মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, বলেছেন ক্রীড়া উপদেষ্টা। যুক্তরাষ্ট্রকে 5 কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা, ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা। ভিসা, প্রবাসী আয় ও ভ্রমণে কড়াকড়ি যুক্তরাষ্ট্রের। দৈনিক ইত্তেফাক। আমার বিশ্বাস দলগুলো গণভোটে হ্যার পক্ষে প্রচার চালাবে, ইইউ প্রতিনিধিদের প্রধান উপদেষ্টা। ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা। সমকাল। ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় বিসিবি। মার্কিন আগ্রাসন, ভেনেজুয়েলার 5 কোটি ব্যারেল তেল চান ট্রাম্প। বাংলাদেশ প্রতিদিন। জনগণ শুধু একটু শান্তি চায়, সত্যকে চিরদিন চাপা দেয়া যায় না, প্রধান উপদেষ্টা। ভোটের বাকি 35 দিন। যুগান্তর। অস্বস্তিতে জামাত, এনসিপি, সবাই ছুটছে একদিকে। কার্যকর সার্ক হতে পারে ভূ রাজনৈতিক শক্তি। যোগসূতে প্রথম নির্বাচনেই বাজিমাত, ভিপিজিএস সহ 16 পদে শিবিরের জয়। দ্য ডেইলি স্টার। এলপিজি প্রাইসেস সোর অন আর্টিফিশিয়াল স্কারসিটি, বিসিবি ফার্ম অন নট সেন্ডিং টিম টু ইন্ডিয়া। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ছয় দফা দাবিতে আজ থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার, গ্যাস বিক্রি বন্ধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে কার্যক্রম। যোগসু নির্বাচনে ভিপিজিএস সহ 16টিতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়। ছাত্রদল সমর্থিত প্যানেলের 5টিতে জয়লাভ।
প্রার্থিতা ফিরে পেতে ইসিতে 295 আবেদন। কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জামায়াতের। অর্থনীতিতে ও গণতন্ত্র ফেরানোর প্রতিশ্রুতি বিএনপি। এবং শীতের তীব্রতায় কুষ্টিয়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।